স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার নামে মামলা প্রত্যাহার করা হলেও ফ্যাসিবাদের দোসররা এখনও কেন বহাল তবিয়তে, এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদ যেন এদেশে আর ফিরে না আসে। রুহুল কবির রিজভী আরও বলেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের আর এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। মূল যে দায়িত্বগুলো দ্রুত গতিতে করার কথা ছিল সেটা আপনারা করেননি। আপনাদের নামে অনেকের নামেই কিন্তু মামলা ছিল, দুই একজন উপদেষ্টার নামও ছিল যারা ওই সময় কথা বলেছেন, তা আপনাদের মামলাগুলো তো প্রত্যাহার হয়ে গেছে। আজকে বিএনপি সহ আন্দোলনকারী এদের যে ৬০ লক্ষের মতো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, এটা কেন প্রত্যাহার হয় না? স্থানীয় ভোট আগে দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, পাশ করলে পূর্ণ সমর্থন দেবে জনগণ, নয়তো লাল কার্ড। ময়মনসিংহে কর্মী সমাবেশে নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাবনার কঠোর সমালোচনা করেন জামায়াতে আমির। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের মতামত তুলে ধরেন স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশের প্রত্যাশার কথা জানান। কড়া সমালোচনা করেন নারী অধিকার সংস্কার কমিশনের। কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারের পাশাপাশি সংস্কারের বিষয়েও কথা বলেন শফিকুর রহমান। জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। যে জঞ্জাল 15.5 বছরে সৃষ্টি করেছে, তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন। সবার প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। স্বচ্ছ ভোট আয়োজনে ইসির নিরপেক্ষতা যাচাইয়ে দাবি জানান আগে স্থানীয় সরকার নির্বাচনের। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। কোনো দল বা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিলে জামায়াত মানবে না বলেও সাফ জানিয়ে দেন শফিকুর রহমান। জনগণের পরবর্তী ডিবিসি নিউজ ডেস্ক। গর্ব মোরা ইনসাফের দেশ স্লোগানে আত্মপ্রকাশ করল আরও একটি রাজনৈতিক দল, জনতা পার্টি বাংলাদেশ। দলের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব হলেন সাবেক বিএনপি নেতা সাংবাদিক শওকত মাহমুদ। 32 বছরে নিরাপদ সড়কে বাস্তবায়ন করতে না পেরেই রাজনৈতিক দল গঠনের কথা জানান ইলিয়াস কাঞ্চন। তার অভিযোগ, বিগত সময়ে সরকারের সহযোগিতা পাননি তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর চলছে নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক। এবার সে তালিকায় যোগ হলো জনতা পার্টি বাংলাদেশ। নতুন এই দলের স্লোগান, গর্ব মোরা ইনসাফের দেশ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ঘোষণা দেওয়া হয় নতুন দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন দলের মহাসচিব। আমরা কোরআনের হাফেজ, ইমাম, পাদ্রী, পুরোহিতদের জন্য বিশেষ ভাতার প্রবর্তন চাই। শিক্ষিত বেকারদের ভাতা প্রদান এখন সময়ের দাবি। বাংলাদেশের কর্মচারীদের অধিকাংশ শ্রমিক তাদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। জনতা পার্টি বাংলাদেশ এর অন্যান্য নেতাদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ। দলের লক্ষ্য তুলে ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই প্রতিষ্ঠাতা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এই 32 বছরে রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি,
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। নিরাপদ সড়কচায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। কয়েকটি দলের নেতাকর্মী ছাড়াও জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় শতভাগ শূন্য শুল্ক সুবিধা থাকলেও চীনের বাজারে রপ্তানি বাড়াতে পারছে না বাংলাদেশ। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করেন এজন্য বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই, তাই বাংলাদেশকে আগে বদলাতে হবে বিনিয়োগ নীতি। গতানুগতিক জ্বালানি ব্যবস্থাপনা, কর কাঠামো আর অস্থিতিশীল মুদ্রাবাজার দিয়ে কোনোভাবেই চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানো সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্ব জিডিপির প্রায় 17% দখল নিয়ে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন, আর 0.41% জিডিপি নিয়ে বাংলাদেশের অবস্থান 36তম। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নজর দিলে দেখা যায় চীনে বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানি খুবই নগণ্য। এই পরিস্থিতিতে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের ডামাডোল থেকে ফায়দা নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে শুধু মুখের কথায় এ সম্ভাবনা বাস্তবে রূপ পাবে না মনে করেন ব্যবসায়ীরা। বাংলাদেশের জন্য এখন একটা ভালো সুযোগ তৈরি হয়েছে, যেটাকে যদি বাংলাদেশ যথাযথভাবে এক্সপ্লোর করতে পারে তাহলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বৃহত্তর পর্যায়ে বাস্তবায়ন সম্ভব। দুর্ভাগ্যজনক হলো যে পলিসিতে সুন্দর সুন্দর আইনও করা হয়েছে, কিন্তু বাস্তবায়নের পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে অগ্রগতিগুলো একবারেই ছিল না। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগকারীদের জন্য এখনও নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। সেই সঙ্গে আছে কর ও নীতি বৈষম্য, আছে ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক দরপতনের অস্থিরতা, আর এসব জিয়ে রেখে নতুন চীনা বিনিয়োগ আকর্ষণ কঠিন। ভিয়েতনাম বা সিঙ্গাপুর যেভাবে তারা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করেছে, যেটা ফিসকাল ইনসেন্টিভ দিয়ে, আমরা ইন্টেলকে দেখেছি, স্যামসাংকে দেখেছি, একটা দেশের চেহারা চেঞ্জ করে দেয়। সেই ধরনের কোম্পানিকে আমার প্রয়োজন হলে ফিসকাল ইনসেন্টিভ, যেটা ডিসক্রিমিনেটিভ হলেও তাদেরকে দিয়ে ইনভেস্টমেন্টের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে। অনলি দেন তারা আসবে, কারণ কোনো ফরেন কোম্পানি তার নিজের বেনিফিট ছাড়া সে আপনার এখানে ইনভেস্টমেন্টের জন্য আসবে না। বিশ্লেষকরা বলছেন চীনের বাজারে রপ্তানি বাড়াতে চাইলে এদেশে বেইজিংয়ের বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। চীনের বিনিয়োগ যদি বাংলাদেশে আসে, এখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগটাও তখন কিন্তু তৈরি হয়। আমাদেরকে ভ্যালু চেইনের ভিতরে ঢুকতে হবে। আমরা যদি চীনের কোনো উৎপাদনের একটা অংশকে যদি আমরা আমাদের দেশে তৈরি করতে পারি, তাহলেই শুধুমাত্র এটা করা সম্ভব। এর বাইরে গিয়ে কিন্তু করা কঠিন হবে। এ অবস্থায় বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে অন্যের দিকে না তাকিয়ে থেকে দেশের বিনিয়োগ বাধাগুলোকে দ্রুত দূর করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 3 থেকে 10 টাকা বেড়েছে চালের দাম, তবে খুচরায় এর প্রভাব সামান্যই। ক্রেতার নাগালে আছে মুরগির দর, দাম বেড়েছে ডিমের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দামেই, চড়া প্রায় সব ধরনের সবজির দরও। বৈশাখে কৃষকের ঘরে এসেছে নতুন ধান, তার প্রভাবে বেড়েছে চালের সরবরাহ, কমছে দাম। রাজধানীর বাজারে কেজিতে 3 থেকে 10 টাকা কমেছে চালের দাম। সরু চাল বিক্রি হচ্ছে 70 থেকে 78 টাকায়, মধ্যম মানের বিয়ার 28 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকায়। এছাড়া মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। 4-5 দিনের তুলনায় মিনিকেট 9 থেকে 10 টাকা কমছে, 28 3 থেকে 4 টাকা কমছে। কোম্পানিরা যদি সিন্ডিকেট না করে ধানের বাজারে যায়, বাজার আশা করি সহনীয় পর্যায়ে থাকবে। তবে পাইকারির দাম কমার প্রভাব তেমনটা পড়েনি খুচরায়। বিক্রেতারা বলছেন নতুন চালে কেজিতে 5 থেকে 6 টাকা কমলেও পুরাতন চাল বিক্রি হচ্ছে আগের দরেই। আজকেরও চাল আনছি 72 টাকা করে, নতুন মিনিকেট চাল, আগেও তো আনছি 72 টাকা আটানা। এদিকে পাইকারিতে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে আলু, মানভেদে দাম 11 থেকে 15 টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দামেই। এই বাজারটা বাড়ছে শুধু যারা স্টক মালটা কিনছিল, এই কারণে বাজারটা বাড়ছে। আলু বেচতেছে 12 টাকা, 12-13। পাইকারির 50 টাকা কেজির পেঁয়াজ খুচরায় 55 টাকা কেজি, আর আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। মধ্যস্বত্বভোগীরাই সব খেয়ে ফেলতেছে, 3 বারে লাভ হওয়ার পর ভোক্তাদের কাছে পৌঁছে।
তাহলে কি করে হবে? দাম বাড়ানোর পর বাজারে সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের, আর চিনি, ডাল সহ অন্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। সরবরাহ কমায় ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে ডিমের দাম, আর ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। ব্রয়লার মুরগি বেচতেছি 180, ডিম বিক্রি হয়ে যাচ্ছে 130 টাকা। বাজারে গেল সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। শসা 100 টাকা কেজি, শসা হাইব্রিডটা 80 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি। সবজির দাম ক্রেতার নাগালে রাখতে নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাচীনকালে গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক এক বাণিজ্য পথ সিল্ক রোড, যার চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ ও পশ্চিম এশিয়া এবং ইউরোপে যাওয়ার একটি বাণিজ্য স্থলপথ। বহুকাল এটি বন্ধ থাকলেও এবার এই সংযোগকে নতুনভাবে চালু করার পথে চীন। বেজিংয়ের দাবি, এতে একত্রিত হবে বিশ্বের একাংশের অর্থনীতি ও সংস্কৃতি। তবে এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও জাপান। Human beings have pursued one of history's greatest enterprises. The Silk Road. সিল্ক রোড কিংবা রেশম পথ, এই নাম শুনলেই মনে হতে পারে রেশমের তৈরি কোনো পথ। বাস্তবে এটি পাশ্চাত্যে ইউরোপ ও প্রাচ্যের চীনের মধ্যে সংযোগ বা বিশাল নেটওয়ার্ক। 130 খ্রিস্টপূর্বে পশ্চিমের দেশগুলোতে এ পথে বাণিজ্য শুরু করে চীনের হান রাজবংশ। প্রাচীন এই বাণিজ্য পথের আওতায় ছিল বর্তমানে মধ্য এশিয়া সহ ভারত, মিশর, সৌদি আরব, ইরান ও ইউরোপীয় কয়েকটি দেশ। লেনদেন হতো চীনা রেশম, কাগজ, গবাদি পশু, শস্য ও চামড়া সহ নানা ধরনের পণ্যের। তবে 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপল জয় করলে বন্ধ করে দেয়া হয় পশ্চিমাদের সাথে সব ব্যবসায়িক লেনদেন। বন্ধ হয়ে যায় প্রায় 7,000 মাইল বিস্তৃত এ পথের বাণিজ্যিক কার্যক্রম। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে এ পথ চালুর উদ্যোগ নেন। প্রস্তাবিত প্রকল্পটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর তথ্য মতে 149টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এ প্রকল্পে যুক্ত হয়েছে। চীনা সরকার বলছে এতে সংযুক্ত হবে এসব দেশের অর্থনীতি ও সংস্কৃতি, ফলে শতাব্দীর সবচেয়ে বড় প্রকল্প হবে এটি, যার ব্যয় ধরা হয়েছে $4 ট্রিলিয়ন। পরিকল্পনার শুরু থেকে এর ঘোর বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় কয়েকটি দেশ ও জাপান। তাদের দাবি, এর মাধ্যমে বিশ্বের বিরাট এক অঞ্চলকে বলয়ের মধ্যে নিতে যাচ্ছে চীন। তবে বরাবরই তা নাকচ করে আসছে বেইজিং। এ প্রকল্প সবার জন্যই লাভজনক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন মডেল হবে মনে করছে চীনা সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীন মার্কিন বাণিজ্য সংঘাত নিরাপত্তাহীন পরিস্থিতির জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে ভূ অংশীদারিত্বের বাণিজ্য পথ হিসেবে পরিচিতি পাবে সিল্ক রোড প্রকল্প, যা মার্কিনী একচেটিয়া বাণিজ্যতন্ত্রের অবসান ঘটাতে পারে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।